আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের হাড়ের সুস্বাস্থ্য কীভাবে আমরা মেনটেন করব, বা একটি সঠিক মজবুত হাড় কীভাবে আমরা পেতে পারি। অর্থাৎ আমাদের সুস্থতার জন্য হাড় বা বোন ডেন্সিটি ঠিক রাখা অনেক গুরুত্বপূর্ণ। তো সেটা আমরা কীভাবে অর্জন করতে পারি, বা বয়সের সাথে সাথে যে স্বাভাবিক প্রক্রিয়াতে যে আমাদের হাড় ক্ষয়গুলো হতে থাকে, সেগুলো আমরা কীভাবে প্রিভেন্ট করতে পারি বা রিভার্স করতে পারি, সেই বিষয়ে একটি ধারণা আজকে আলোচনাতে থাকবে। তো চলুন দেরি না করে যাওয়া যাক। তবে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে হাড় খুব গুরুত্বপূর্ণ, আমাদের ওয়েট বেয়ারিং, আমাদের শরীরের ভার বহন করে। তো সঠিক ঘনত্বের হাড় যদি না থাকে তাহলে আমাদের অনেক সমস্যা হয়। তো এটা আমাদের শরীরের সাধারণত 20 বছর যখন বয়স হয় তখন আমাদের শরীর হাড়ের গঠনের দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে থাকে। তারপর বয়স যত বাড়তে থাকে, প্রতি বছর যত আগাতে থাকে, তত হাড় ক্ষয় আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে থাকে। তো 50-60 পরে যে এটা অনেক বেশি মাত্রায় যায়। তবে কিছু কিছু ফ্যাক্টরের কারণে এই বিষয়গুলো আরও কম বয়সে দেখা দিতে পারে। তো সেটা আমরা জানব। যেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বয়স মহিলাদের ক্ষেত্রে যখন মাসিক বন্ধ হয়ে যায়, মেনোপজ হয়ে যায়, তখন তাদের শরীরে ইস্ট্রোজেন আর খুব বেশি তৈরি হয় না, খুব অল্প পরিমাণে থাকে, কারণ ওভারিগুলো ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে কিছুটা আসে। তো ইস্ট্রোজেন কমে যাওয়ার কারণে হাড় ক্ষয়টা অনেক ত্বরান্বিত হয়। তো এটা একটা ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে অনেক সময় ডিএইচএ নামে একটা সাপ্লিমেন্ট আছে, সেটা খুব অল্প মাত্রায় 10 থেকে 15 মিলিগ্রাম দেওয়া যেতে পারে। তো সেটা অবশ্যই আপনার চিকিৎসক দিবেন। তো আমরা আজকে দেখি কী কী বিষয় আমরা খেয়াল করা উচিত বা হাড় ক্ষয় প্রিভেন্ট করার জন্য। তো প্রথমে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে ভিটামিন D3 লেভেলটাকে চেক করা উচিত। ভিটামিন D3 আমাদের শরীরে বাড়িয়ে রাখা উচিত। 70-র উপরে থাকলে ভালো, 70-80 এরকম থাকা উচিত। অনেক রিসার্চে এখন ভিটামিন ডি অনেক গবেষণা হচ্ছে। যদিও আমাদের নর্মাল ল্যাবগুলোতে এখনও 100 বলতেছে টক্সিসিটি, বাট অনেক রিসার্চ, অনেক জার্নাল, অনেক বইতে অনেক চিকিৎসকরা এর চেয়ে বেশি দিয়ে আর রেজাল্ট পাচ্ছে। হয়তো ফিচারে টেক্সট বইগুলোতে চেঞ্জ হয়ে আসবে। তো যাই হোক, 110,000 ইন্টারন্যাশনাল ইউনিট এটা দেওয়া যায়। এবং এর সাথে অবশ্যই ভিটামিন K2 খুব ইম্পর্টেন্ট, এবং MK7 ভ্যারাইটি, এবং প্রতি 10,000-এর জন্য 100 মাইক্রোগ্রাম ভিটামিন K2 লাগে। এবং ভিটামিন K2 কী করে, এই যে ক্যালসিয়ামগুলো ভিটামিন D3 যে অ্যাবজর্ব করছে, সেটা সে যেমন বোনস এবং টিতে পাঠাচ্ছে, একই সাথে কিন্তু অনেক সফট টিস্যু যেমন হার্টে, কিডনিতে বা অন্যান্য সফট টিস্যুতে, ব্লাড ভেসেলে পাঠিয়ে দিচ্ছে। তো যেটা আমি অনাকাঙ্ক্ষিত, যেটা চাচ্ছি না। তো ভিটামিন K2 এই জিনিসটাকে কী করে, হার্ট থেকে বা করোনারি আর্টারি থেকে বা কিডনি বা অন্যান্য ব্লাড ভেসেল থেকে, যেখানে আমি আসলে চাচ্ছি না, সেখান থেকে ক্যালসিয়ামগুলোকে আবার নিয়ে সে ব্যাক টু বোন অ্যান্ড টিতে চলে যায়। তো এই জন্য ভিটামিন D3-র সাথে K2 খেলে এটা সেফ এবং কোনো সাইড এফেক্ট নেই। যদি আপনি 20,000 খান তাহলে আপনাকে 200 K2 খেতে হবে। এবং MK7 ভ্যারাইটি, যেটা রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজির মাধ্যমে ব্যাকটেরিয়া থেকে প্রডিউস করা হয় বা ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি করা হয়। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে গ্রাস ফিড ডেইরি, অর্গানিক ডেইরি। এটা খাওয়া যদি যাদের এটা খাওয়া উচিত এবং চেষ্টা করা উচিত। আসলে অনেক শহরে জীবন, অনেক সময় আমরা এগুলো জোগাড় করতে পারি না, বাট কোয়াইট ডিফিকাল্ট হচ্ছে। বাট গ্রামে এখনও এটা চাইলে জোগাড় করা সম্ভব, বা অনেক ফার্মে এটা হয়। যেসব গরু ছাগলগুলো ঘাস খায় বা মুরগিগুলো ঘাস খায়, তাদের এই ঘাসের মাধ্যমে বা সবজি বা গ্রিন বিষয়টা মাধ্যমে তাদের এই ভিটামিন K1 এটা তাদের পেটে যায়, এবং তাদের ইন্টেস্টাইনে যে ব্যাকটেরিয়া থাকে সেটা K2 তৈরি করে। এই K2টা তাদের মাংসে, তাদের ডিমে, তাদের দুধে চলে যায়, এবং তখন সেটা গ্রহণ করলে আমরা K2 যুক্ত ডেইরি পাই। ইট ইজ সেফ অ্যান্ড ইউজফুল অ্যান্ড বেনিফিশিয়াল টু আস। এরপরে আমরা দেখব যে ভিটামিন সি পর্যাপ্ত খেতে হবে, কারণ ভিটামিন সি কোলাজেন সিনথেসিসে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ওভারঅল বোন গ্রোথে হেল্প করে। সো ভিটামিন সি লাগবে, এবং ভিটামিন সি সোর্স আমরা নিব হচ্ছে ভেজিটেবল থেকে এবং সাইট্রাস ফ্রুট থেকে। আমলকি খাবো, লেবু খাচ্ছি, অ্যাপেল সাইডার ভিনেগার উইথ মাদার, এখানে ভিটামিন সি পাচ্ছি। গ্রিন ভেজিটেবল খাচ্ছি, জুস খাচ্ছি, এখানে আমরা পাচ্ছি। তো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে ওয়েট বেয়ারিং এক্সারসাইজ। এটা আমরা অনেক এক্সারসাইজ করতে চাই না, স্পেশালি ওয়েট বেয়ারিং। একটু বয়স বাড়লে ভয় পাই, মনে করি ওয়েট বেয়ারিং করলে মনে হাড়ের আরও ক্ষতি হবে। বিষয়টা এরকম না। পুরুষ এবং মহিলা দুজনেরই ওয়েট বেয়ারিং এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট। ওয়েট বেয়ারিং বলতে আমি বোঝাচ্ছি যে ডাম্বেল। সাপোজ আপনি ডাম্বেল নিচ্ছেন, পুশ আপ দিচ্ছেন, যেটাতে আপনার হাড়ের উপর প্রেশার পড়ছে, ঠিক আছে? তো সেটা আপনার মহিলারা অল্প করে নেবেন, 1 কেজি 2 কেজি করে নেবেন, হ্যাঁ, আস্তে আস্তে বাড়াবেন যতটুকু সম্ভব, খুব বেশি দরকার নেই। কিন্তু পুরুষের ক্ষেত্রে মোটামুটি হেলদি পার্সনরা 5 কেজি 10 কেজি ওয়েট বেয়ারিং নিতে পারে, পুশ আপ দিতে পারে। তো এটার মাধ্যমে আপনার শরীরের ওজনটা, আপনার বোনসগুলোকে যত ওজন বা সে রেজিস্ট্যান্স নিবে তত সে মজবুত হবে। হ্যাঁ, তার রেজিস্ট্যান্স ডেভেলপ করবে এবং সে হাড়টা ব্লাড সাপ্লাই পাবে এবং মজবুত হবে। এই জন্যে ওভার ওয়েট বেয়ারিং এক্সারসাইজ ইম্পর্টেন্ট। এছাড়া ট্রেস মিনারেল মানে যেসব মিনারেলগুলো খুব অল্প মাত্রায় লাগে, বাট ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর মেনি এনজাইমেটিক অ্যাক্টিভিটি অ্যান্ড মেনি প্রোটিন সিনথেসিস ফর বোন।
যেমন কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম। হ্যাঁ, তো দে আর ভেরি মাচ ইউজফুল মিনারেলস। তো এটা আমাদের গ্রহণ করতে হবে। তো এগুলো সোর্সগুলো নিয়ে আমি অনেক আলোচনা করেছি। ন্যাচারালি গ্রিন লিফি ভেজিটেবল, মিট, ডেয়ারি, এগুলো যদি সঠিক মাত্রায় খাওয়া হয় তাহলে এগুলো আসে। তবে যারা অনেক ডেফিসিয়েন্সি নিয়ে আমাদের মাঝে আসেন, যাদের রিকভারি ফাস্ট হওয়া দরকার বা রিকভারিটা দ্রুত হওয়া দরকার, সেক্ষেত্রে কিছু সাপ্লিমেন্ট প্রয়োজন হতে পারে। এছাড়া বোরন, বোরন খুব, এটা ট্রেস মিনারেল খুব গুরুত্বপূর্ণ, এবং বোরন অনেক রিসার্চে প্রমাণিত যে হাড় ক্ষয় প্রিভেন্ট করতে সাহায্য করে। হ্যাঁ, এই মিনারেলগুলো আসলে কী করে? এই মিনারেলগুলো বডিকে অ্যালকালাইন করতে সাহায্য করে, বোনের এনজাইমেটিক অ্যাক্টিভিটি বাড়ায় এবং প্রোটিন সিনথেসিসে সাহায্য করে। ঠিক আছে, অনেক এনজাইমেটিক অ্যাক্টিভিটি বাড়ায় যার মাধ্যমে প্রোটিন সিনথেসিস হয়। এবং বোন তো আসলে অস্টিওক্যালসিন নামক প্রোটিনটা যখনই স্ট্রং থাকে তখন বোনসটা মজবুত হয়। অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট দুটা সেল আছে, এই দুটো সেলের ব্যালেন্স যখন ঠিক থাকে তখন বোনস ঠিক থাকে। এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদেরকে ফাংশনাল মেডিসিন আসলে কী করে? রুট কজটাকে ফাইন্ড আউট করে, রুট কজটাকে ট্রিটমেন্ট করে, আপনার শরীর রেসপন্স করে। ঠিক আছে, দিস ইজ দ্য ন্যাচারাল ওয়ে টু হিল ইয়োর সেলফ। ঠিক আছে, অন্য যতগুলো ওয়ে আছে আপনার সাপ্রেস করা যাবে না। কোনো বডির যে নর্মাল ফিজিওলজি সেটাকে বুঝে, সেটার গভীরে যে সেটার প্রবলেমকে আইডেন্টিফাই করে যখন আপনি ট্রিটমেন্ট করবেন, তখন আপনি রুট কজকে ট্রিটমেন্ট করতে পারবেন এবং আপনার শরীরকে রিভার্স বা অসুখ থেকে আপনি রিভার্স হতে পারবেন, ডিজিজ থেকে রিভার্স হতে পারবেন। এরপরে যে কন্ডিশনটা বলবো সেটা হচ্ছে হরমোনাল ব্যালেন্স। তো হরমোনাল ব্যালেন্স বললাম যে মাসিক বন্ধ হয়ে গেলে বা মেনোপজে তখন হরমোনাল ইমব্যালেন্স হয়। পুরুষের ক্ষেত্রে বয়স বাড়লে টেস্টোস্টেরন কমে যায়। এই দুটোই কিন্তু বোনসের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং এই বিষয়গুলো ইমব্যালেন্স আছে কিনা আপনার চিকিৎসক কিছু পরীক্ষা নিরীক্ষা এক্সামিনেশন করে সিদ্ধান্ত নিয়ে সেই অনুযায়ী খাবার দাবার, লাইফস্টাইল এবং প্রয়োজনীয় কিছু সাপ্লিমেন্টের মাধ্যমে সেই বিষয়টাকে ওভারকাম করতে হবে। আচ্ছা, এরপরে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আমরা গ্রিন ভেজিটেবল, গ্রিন জুস থেকে পাই। এই জন্য আমি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করার ব্যাপারে খুব বেশি এনকারেজ করি না। স্পেশালি ক্যালসিয়াম কার্বনেট তো নাই, কারণ ক্যালসিয়াম কার্বনেটটা আমাদের সফট টিস্যুতে জমে, এটা অনেক জটিলতা এবং মৃত্যু ঝুঁকি পর্যন্ত বাড়াতে পারে যদি হার্টের করোনারি আর্টারিতে বেশি জমে যায়। তো এটা আমাদেরকে ইম্পর্ট্যান্ট কমাতে হবে। কিন্তু এটা যদি আমরা ডেইরি, গ্রাস ফিড ডেইরি থেকে নেই বা গ্রিন জুস থেকে নেই তাহলে ইট ইজ কোয়াইট সেফ এবং কোয়াইট সাফিসিয়েন্ট, যা আমাদের পর্যাপ্ত ক্যালসিয়াম আমরা পাচ্ছি, নিরাপদ ক্যালসিয়াম পাচ্ছি। এরপরে লাস্ট আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের বডিকে অ্যালকালাইন রাখা উচিত। বডি অ্যাসিডিক হলে সমস্যা কী হয়? বডি যখন অ্যাসিডিক হয়, বডিকে তখন শরীর অ্যালকালাইন করার জন্য কী করে? তখন বোনস থেকে, হাড় থেকে ক্যালসিয়ামগুলো, মানে মিনারেলসগুলো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক যেগুলো বলতেছি, সেই মিনারেলসগুলো বের করে নিয়ে আসে, এনে মিনারেলগুলো বডিকে অ্যালকালাইন করে। সুতরাং বডি আমার অ্যাসিডিক হয়ে আছে, ব্লাডের পিএইচ কমে আছে, স্যালাইভার পিএইচ কমে আছে, কোষের পিএইচ কমে আছে, অ্যাসিডিক হয়ে আছে, সেটাকে নিউট্রালাইজ করার জন্য তখন বোনস থেকে মিনারেলগুলো ভেঙে ভেঙে বেরিয়ে আসে, সেটাকে নিউট্রালাইজ করে বডি মেনটেন করতে চায়। তো সেটা করতে যে কী হয়, বোনসগুলো হাড় মানে দুর্বল হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, অস্টিওপোরোসিসের দিকে চলে যায়, অস্টিওপেনিয়া অ্যান্ড অস্টিওপোরোসিস। তো এই যে বিষয়টা আমি শেয়ার করলাম, তো এই বিষয়গুলোর দিকে আসলে খেয়াল রাখতে হবে। এগুলো খেয়াল রাখতে হবে, হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, হরমোনাল ব্যালেন্স ঠিক রাখতে হবে, ব্যায়াম করতে হবে এবং সঠিক খাবার গ্রহণ করতে হবে। তো এটার মাধ্যমে আমরা সুস্থ, সবল, শক্তিশালী, মজবুত হাড় পাবো। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন জনস্বার্থে করা, আপনাদের নিকট আত্মীয়, আপনার বন্ধুবান্ধব, বাবা মার জন্য এটা প্রয়োজন। সুতরাং ভিডিওগুলো যত বেশি তাদের কাছে ছড়িয়ে দিবেন তাদের হেল্প হবে এবং সবাইকেই আসলে নিজের স্বাস্থ্য সম্পর্কে জানা অতীব জরুরি। আপনার স্বাস্থ্য আপনার সম্পদ, সেটা আপনার জেনে সেটা যত্ন করার দায়িত্ব আপনার। আমরা সেই মেসেজটা শুধু দিতে পারি, বাট দিন শেষে দায়িত্বটা আপনার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।